আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে যারা আজকে যুক্ত হয়েছেন। আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা যুক্ত আছেন তাদেরকে বিস সলিউশনস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজ 10ই নভেম্বর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে। সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ এবং চার্টার্ড অফিসার্স লিমিটেড এর সহযোগিতায় বিস সলিউশনস পিএলসি এবং শফিকুল আলম এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর আয়োজনে আজকের এই লাইভ অনলাইন ওয়েবিনার অন ক্যারিয়ার প্রসপেক্টস ফর অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সিয়াল প্রফেশনালস বেসড অন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে তে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন সারা পৃথিবী নেয় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে এই দিনটি উদযাপিত হচ্ছে। বরাবরের মতো বিস সলিউশনস পিএলসি এবং শফিকুল আলম এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সেই সাথে চার্টার্ড অফিসার লিমিটেড ও সিএফও ফাউন্ডেশন অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স সেক্টরের প্রফেশনালদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং রোবোটিক্স এর যুগে যে কোনো প্রফেশনালস তাদের প্রফেশনের সাথে আইটির একটা ইন্টিগ্রেশন প্রয়োজন এবং এই আইটি ইন্টিগ্রেশনের অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স প্রফেশনাল ইন্টিগ্রেশনে বিস সলিউশনস পিএলসি অলওয়েজ কাজ করে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। আমাদের এই আয়োজনে উপস্থিত আছে সম্মানিত অতিথিবৃন্দ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শফিকুল আলম স্যারকে, মিস্টার শফিকুল আলম এলএলবি এফসিএস এফসিএমএ এফসিএস স্যারকে অনুরোধ করছি আমাদের স্যারদেরকে পরিচয় করে দেওয়ার জন্য, আমাদের প্রোগ্রামটা শুরু করার জন্য। স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমার রোলটা এখানে খুব মাইনর। আজকে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় এবং যিনি অলরেডি আমরা সবাই জানি শুধুমাত্র অ্যাকাউন্টিং ফাইন্যান্স প্রফেশনে না, বাংলাদেশে কর্পোরেট সেক্টর এবং কর্পোরেট গভর্নেন্স যে নিয়ে যারা যেসব প্রফেশনালরা কাজ করেন তাদের প্রত্যেকের জন্য একটা ইনস্টিটিউশন হিসেবে নিজেকে অলরেডি এস্টাবলিশ করেছেন। স্যারের দীর্ঘদিনের ক্যারিয়ারে উনি স্যার এখন কারেন্টলি যেটি হচ্ছে ইউনিলিভার অর্থাৎ জিএসকে চেয়ারম্যান এবং একই সঙ্গে সঙ্গে উনি ফরমার এমডি এবং সিও ছিলেন ক্রাউন সিমেন্ট। এবং এছাড়াও স্যারের আসলে দীর্ঘ আমি যদি ভুল না বলি প্রায় 40 ইয়ার্স এর মতো ওনার এক্সপিরিয়েন্স এবং উনি যে কর্পোরেট সেক্টরে কাজ করছেন এখন অনেকটা আমাদের মতো ইয়াং তরুণ প্রফেশনালদেরকে উনি মেন্টরিং এ রেখেছেন দীর্ঘদিন ধরে। স্যারের সঙ্গে ব্যক্তিগতভাবে প্রায় আমার মোর দেন 15 ইয়ার্স এর যে জার্নি, স্যারকে প্রায় 20 বছর আগে ওনার সাথে যখন স্যারের সাথে ক্লাস করেছি সেই ক্লাসের থেকেই স্যারের সঙ্গে যে একটা সখ্যতা এবং উনি যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন এবং আজকে একটা বিশেষ দিন, ডেফিনেটলি ফ্রাইডে হলিডে এবং উনি ব্যক্তিগত সময় কে স্যাক্রিফাইস করা অনলাইন ওয়েবিনারে যে চিফ গেস্ট এবং কিনোট স্পিকার হিসেবে স্যারকে আমাদের শফিকুল আলম কোম্পানি, সাকো ফ্যামিলি এবং বিস সলিউশন সহ আমাদের অন্য কো স্পন্সর বা পার্টনারদের সকলের তরফ থেকে এবং তরফ থেকে অত্যন্ত সাধুবাদ শ্রদ্ধা। প্রকাশনটা শেষ হওয়ার পরে আমরা মূলত হচ্ছে যে আবু সাইদ মজুমদার এফসিএ, উনি আমরা পার্টনার, একই ফার্মে আমরা কাজ করি। উনি সিনিয়র পার্টনার সাকো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আমাদের সঙ্গে আব্দুল্লাহ আল মাহবুব এফসিএ এফসিএমএ, উনি কারেন্টলি এসএসএল ওয়্যারলেস এর সিএফও গ্রুপ সিএফ হিসেবে কাজ করছেন এবং উনি আপকামিং সময় আমাদের শফিকুল আলম কোম্পানি সাকো ফ্যামিলির পার্ট। আমরা দীর্ঘ 20 বছর যাবত আব্দুল্লাহ আল মাহবুবের সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব এবং সেইভাবে একসঙ্গে কাজ করা। আমরা কনসালটেন্সি সহ অনেকভাবেই কাজ করছি অ্যাকাউন্টিং প্রফেশনের বিভিন্ন এরিনাতে। সো এই পর্যায়ে আমি অনারেবল টুডেজ চিফ গেস্ট এবং কিনোট স্পিকার মাসুদ খান এফসিএ এফসিএমএ স্যারকে রিকোয়েস্ট করব। প্রথমত হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশন, আমরা জানি যে সেই আজ থেকে প্রায় 600 বছর আগের আপনার যে লুকা প্যাসিওলিন, যিনি অ্যাকাউন্টিং বইটা প্রথম সারা পৃথিবীর প্রথম ডাবল এন্ট্রি সিস্টেমে যে বইটা লিখেছিলেন সুমা দ্য অ্যারিথমেটিকা, সেই বইটাকে উপলক্ষ করে 1972 তে ক্যালিফোর্নিয়াতে ইউএসএ তে প্রথমবার সিপিএ ইনস্টিটিউশন যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে এর উদযাপন শুরু করে, সেটি আজকে কলেবর অনেক বেড়েছে। আমি আজকে চেক করলাম দেশের রাষ্ট্রীয় সাধারণ ছুটি ডিক্লারেশন করা আছে, জনপ্রিয় হয়নি। স্যার আপনি জানেন যারা
গভর্নমেন্টের অ্যাপ্রুভড এবং প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আইসিএ, মিনিস্ট্রি অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এবং আইসিএমএবি, তারা ব্যাপকভাবে আয়োজন করছে। এছাড়া অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন সহ অন্যান্য প্রফেশনাল বডি এবং আমরাও সিএফও ফাউন্ডেশন থেকে সবসময় এটা উদযাপন করে থাকি। সো এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে পরিপ্রেক্ষিতে এবং অ্যাকাউন্টিং প্রফেশন সম্পর্কে স্যার বলবেন, এবং আজকের আমাদের যারা পার্টিসিপেন্ট তারা ইয়াং প্রফেশনাল, মোস্ট অফ দেম, তাদেরকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ক্যারিয়ার গড়বার জন্য এবং তাদেরকে নেক্সট লেয়ারে যাওয়ার জন্য এবং তাদের যে ক্যারিয়ারে কিভাবে তারা তাদের পিরামিডের টপে অ্যাজ এ সিএফও হবেন এবং ইভেন এন্টারপ্রেনিয়ার হতে পারেন, সেই জায়গা থেকে স্যারের যে দীর্ঘ জীবনের যে একটা অভিজ্ঞতার আলোক থেকে আমাদের স্যার একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম স্যার, ফ্লোর ইজ ইয়োর। থ্যাংক ইউ ভেরি মাচ শফিক। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি স্যার। জি, ওকে, সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাজ ইউজুয়াল আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এভরি ইয়ার আপনি আমাকে আমন্ত্রণ জানান দিস ওয়ার্ল্ড অ্যাকাউন্টিং ডেতে। সো এটা একটা সিগনিফিকেন্ট ডে, অ্যাজ ইউ রাইটলি সেড, বিকজ এই দিনেই কিন্তু আপনার লুকা প্যাচুয়ালি তার বিখ্যাত বইটা পাবলিশ করেছিল। এরপরে আমরা যেটা ডাবল এন্ট্রি সিস্টেম বুক কিপিং যেটা বলে থাকি, সেটা ওইটাকে আমরা মোটামুটি ফলো করে থাকি। সো আমি যেটা করবো, দ্যাট আসলে আমাকে বলেছিল যে আপনি বলেছিলেন যে একটা ডিসকাস করার জন্য অন career prospects for accounting and finance professionals, right? আমি এটার সাথে কুইকলি করে একটু জি স্যার, গাইডলাইন জি দেবো স্যার। in terms of how do you do this career in the first place, right? So without further ado, আমি যেটা করবো যে আমি স্লাইডে চলে যাব। So জি, can you see the slides? হ্যাঁ দেখা দেখা যাচ্ছে স্যার, যাচ্ছে? দেখা যাচ্ছে, ওকে ক্লিয়ারলি দেখা ওকে যাচ্ছে। জি ওকে, থ্যাংক ইউ। জি, জি আমি দেখা যায় স্যার। আমি কুইকলি এটা ডিসকাস করব। এরপর আমি যেটা আপনি বলেছেন যে আমি যারা বার্ডিং প্রফেশনালস তাদের কি করা উচিত, রাইট? সো ফার্স্ট অফ অল আমরা যারা জি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ক্যারিয়ারে কেন যাই না, ফার্স্ট অফ অল ফার্স্ট থিং হচ্ছে যে যারা নাম্বার খুব পছন্দ করে, ক্রাঞ্চিং নাম্বারস, তারা কিন্তু অ্যাকাউন্টিং প্রফেশনে সাধারণত এসে থাকে, এবং ম্যাথসে একটু যদি ভালো হয় তারা অ্যাকাউন্টিং এ ভালো করে থাকে, সেটা আমরা এখন দেখতে পারি। এবং আমরা জানি যে বর্তমান বিশ্বে চলছে কিন্তু ইন টার্মস অফ নাম্বারস। আমরা জানি যে স্পেশালি দ্য ব্যাংকস, ইন্স্যুরেন্স কোম্পানিজ, দি হেজ ফার্মস, সবই কিন্তু আসলে আজকে দুনিয়া এরাই চালাচ্ছে, বেসিক্যালি স্টক এক্সচেঞ্জ এরাই চালাচ্ছে আপনি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে একটু পরে আপনি দেখতে পারবেন যে আসলে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের পরিধি অনেক বড়, কিন্তু অনেকগুলো এরিয়াস আছে যেখানে কাজ করতে পারি। বাংলাদেশে আসলে আমাদের কিছু কিছু এরিয়া টাচ করছি, কিন্তু বহির্বিশ্বে কিন্তু এটার পরিধি অনেক বড়, একটু পরে আপনারা সেটা দেখতে পারবেন। এবং আর একটা জিনিস আপনি বুঝতে পারবেন যে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটা সারাক্ষণ কিছু নতুনত্ব আসছে, নতুন চেঞ্জ আসছে। স্পেশালি আইএফআরএস এ আপনারা সবাই জানেন দ্যাট আইএফআরএস এখন ইজ চেঞ্জিং অল দ্য টাইম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, ইন টার্মস অফ ডেরিভেটিভস, এটাও কিন্তু অনেক পরিবর্তন আসছে, যেটা আমরা জানি আর কি। আর as you know that for example বাংলাদেশে ডেরিভেটিভ মার্কেট শুরু হতে যাচ্ছে, কমোডিটি এক্সচেঞ্জ শুরু হতে যাচ্ছে। সো এটা কিন্তু ইভলভ করবে ইন ফিউচার অলসো। তারপরে if you talk of মানি মার্কেট ফর এক্সাম্পল, লেটস সে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত রেফারেন্স রেট হয়নি, বাট বিশ্বে তো আপনার লাইবর ছিল, সোফার এখন এসছে আর কি। আমরা আশা করছি ফিউচারে এটাও আসবে কিন্তু আপনার। আর এছাড়া আপনার হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে আমাকে একটা কন্টিনিউয়াস লার্নিং করতে হবে। ঠিক আছে, হ্যাঁ ল্যাপটপ এবার ঠিক আছে। সো কন্টিনিউয়াস লার্নিং একটা আমাদের সবসময় করতে হবে। আমরা যদি মনে করি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করার পরে বইগুলো সুন্দর করে আমি ক্যাবিনেটে রেখে দেবো বা শেলফে রেখে দেবো, তাহলে কিন্তু we are making a mistake in that case. এখানে কিন্তু কন্টিনিউয়াস লার্নিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, we make a lot of money in finance and accounting, একটু পরে আমরা যেটা বুঝতে পারবো। ওকে, সো লেটস নাও go and look at প্রাইভেট অ্যাকাউন্টেন্টস, যারা অ্যাকাউন্টেন্টস ইন প্রাইভেট সার্ভিস যারা আছে, লাইক আমি ছিলাম এক সময়তে এই সার্ভিসে। ইনফ্যাক্ট আমি অ্যাজ শফিক স্যার দ্যার আমি ইনিশিয়ালি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এবং 20 ইয়ার্স ছিলাম ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে। তার মধ্যে মেইনলি ফাইন্যান্সে ছিলাম, লাস্টে বিজনেস ইমপ্রুভমেন্ট এসেছিলাম। তারপরে লাফার্জ সুপার সিমেন্টের আমি ছিলাম চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফর 18 ইয়ার্স, 18 বছর ছিলাম। এরপরে আমি ক্রাউন সিমেন্টে আসলাম, সিইও ছিলাম, এখন আছি অ্যাজ চিফ অ্যাডভাইজার টু দ্য গ্রুপ। সো বাট মেইনলি আমার জবই ছিল মেইনলি অন অ্যাজ এ প্রাইভেট অ্যাকাউন্টেন্ট। তো কি কি আমরা করে থাকি, একটা হচ্ছে বুক কিপিং, যারা নিচের লেভেলে কাজ করে তারা অ্যাকাউন্টিং এন্ট্রি পাস করে। অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল একটা আজকাল ইম্পর্টেন্ট হয়ে গেছে, ইআরপিতে এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। পেরোল অ্যাকাউন্টিং করে থাকে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করে থাকে, যারা মানে আলটিমেটলি বুকিং থেকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করছে,
কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারে আপনি ইন বিজনেস অলসো। ট্যাক্স অ্যাকাউন্টেন্ট ইজ ভেরি কমন নাউডেজ, কারণ এখন স্পেশালি ইন বাংলাদেশ অ্যান্ড এলসওয়্যার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আপনার এইটা একটা ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি হয়ে গেছে। লাস্ট যেটা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট লাস্ট সাইড যেটা দেখছেন, এটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ অ্যাজ শফিক রাইটলি পয়েন্টেড আউট, অর সরি সামবডি এলস যে ইন্ট্রোডিউস করেছিল, তার আসলে কিন্তু এখন অ্যাকাউন্টেন্টরা যদি আইটি স্যাভি না হয়ে থাকে তারা কিন্তু আসলে কন্ট্রিবিউট করতে পারবে না। সো স্পেশালি আপনি এখন ইআরপি ইজ বিকাম ব্রেড অ্যান্ড বাটার ফর এভরিবডি। সো আপনি দেখবেন যে যে কোনো অর্গানাইজেশনে আপনার একটা ফাইন্যান্সের একটা ইআরপি স্পেশালিস্ট থাকে কিন্তু আপনার, ইটস বিগ জব নাও। এরপরে যেটা এমার্জিং টপিক সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট। আমাদের দেশে এটা এখনো আসেনি, কিন্তু বিদেশে এটা কিন্তু খুবই কমন হয়ে গেছে, বিকজ উই নো দ্যাট দ্য গ্রোয়িং অ্যাওয়ারনেস অফ ইএসজি, এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, এটা কিন্তু গ্লোবালি এখন কিন্তু আপনার অনেক বেশি সোচ্চার হয়ে গেছে, এবং অচির ভবিষ্যতেই আমরা দেখব যে রেগুলেশনস আসবে এটা নিয়ে। রেগুলেশনস আসলে তখন যেটা হবে যে বাংলাদেশেও কিন্তু আমাদেরকে কিন্তু এটা পালন করতে হবে। আর আমি যদি কোনো একটা দেশের সাথে এক্সপোর্ট ট্রেড করতে চাই, ওই দেশের যে রেগুলেশন যেটা আছে আমাকে ফলো করতে হবে। এবং ইউ অলরেডি কিন্তু একটা রেগুলেশন পাস করেছে, সিমিলারলি অন্য দেশেও কিন্তু এটা পাস হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব ইন টুডেজ ওয়ার্ল্ড। সো মেইনলি ফাইন্যান্সিয়াল কন্ট্রোলারের কাজ হচ্ছে যে আপনার এই কয়েকটা লাইক ক্যাপিটাল বাজেটিং যেটা করে থাকে সে করে থাকে, বাজেটের কাজ মানে আন্ডার বাজেট কন্ট্রোলার থাকে তার আন্ডারে থাকে। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট একটা জবটা যেটা এখন কিন্তু বহির্বিশ্বে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ এখন যেটা হয়ে গেছে যে বিগ ডেটা এসে গেছে আপনার। সো আপনি যে কোনো অর্গানাইজেশনে দেখবেন আপনি এখন যে আপনার আপনার যেটা হয়ে থাকছে যে ধরেন আজকাল বিগ ডেটা আইদার পাওয়ার বিআই অথবা ট্যাবলো দিয়ে আপনি করছেন, এবং যে কোনো আপনি ডেটাবেস থেকে ফর এক্সাম্পল ইআরপি বা আপনার এক্সেল থেকে বা অন্য কোনো সোর্স থেকে ডেটা নিয়ে আপনি কিন্তু বিগ ডেটা অ্যানালিসিস করতে পারছেন। সো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট জবটা এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। ইন্টারনাল অডিট আমরা সবাই জানি ইজ ব্রেড এন্ড বাটার অলসো ইন বাংলাদেশ, অ্যান্ড সিএফও আপনি হতে পারেন অ্যাজ এ প্রাইভেট অ্যাকাউন্টেন্ট। ইফ আই গো টু পাবলিক অ্যাকাউন্টিং, উইচ ইজ আমাদের যে ফার্মস যেগুলো আছে আর কি, ফার্মসে আপনারা সবাই জানেন যে কিছু কিছু বাংলাদেশে হয়, কিছু কিছু হয় না। অ্যাসিওরেন্স তো বাংলাদেশে হয়ে থাকে, ট্যাক্সেশন সার্ভিসেসটা ভেরি কমন ইন বাংলাদেশ, ট্যাক্স প্ল্যানিং ইজ ভেরি কমন ইন বাংলাদেশ। ভ্যালুয়েশন সার্ভিসেসটা বাংলাদেশে খুব কমই হয় না, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বাট বিদেশে এটা ইজ আ হাইলি পেড জব। কারণ দুটো কারণে, একটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট, যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল আছে তাদের টাকাটা ম্যানেজ করে দেয় অ্যাকাউন্টিং ফার্মগুলো, যে আপনি এখানে ইনভেস্ট করেন এখানে ইনভেস্ট করেন। একইভাবে রিটায়ারমেন্ট ইজ অলসো বিগ বিজনেস ইন টুডেজ ওয়ার্ল্ড, স্পেশালি ইন দ্য ওয়েস্ট, বিকজ এজিং পপুলেশন। সো এই কারণে কিন্তু ওখানেও কিন্তু আপনার একটা অ্যাডভাইজারি একটা জব লাগে আর কি। সো ভ্যালুয়েশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট জব এলসওয়্যার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর কি। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা যেটা আর কি বেসিক্যালি, সেটা হচ্ছে মেইনলি আপনার অ্যাকাউন্ট আপনার যারা পাবলিক অ্যাকাউন্টেন্টস আছে বিদেশে, এটা ভেরি কমন আর কি আপনার, সেটা হচ্ছে যে আপনার আপনার তারা আপনাকে হেল্প করবে ইন টার্মস অফ হাউ ইউ প্ল্যান ইউর বিজনেস ফর দ্য ফিউচার। অ্যাডভাইজারির মধ্যে বেশ কয়েকটা রোল এখন অনেক কমন হয়ে গেছে, তার মধ্যে মার্জার্স এন্ড অ্যাকুইজিশন ইজ ভেরি ভেরি কমন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তারপরে কর্পোরেট রিস্ট্রাকচারিং ইজ ভেরি কমন। তারপরে আপনার কর্পোরেট রিস্ট্রাকচারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিজনেস ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনার যেটা আসছে আজকাল যেটা হয়ে গেছে যে ইআরপি তে কিন্তু ম্যাক্সিমাম বিগ ফার্মস কিন্তু ইআরপি তে আপনার সার্ভিস দিয়ে থাকে, একইভাবে এইচআরও কিন্তু তারা সার্ভিস দিয়ে থাকে। অ্যাডভাইজারি ইজ ভেরি বিগ বিজনেস। বাংলাদেশে যদি আপনি দেখে থাকেন পিডব্লিউসি কে, দে মেক মাচ মোর মানি ইন অ্যাডভাইজারি দেন এনি ফার্ম এলসওয়্যার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর কি আপনার। এরপরে আউটসোর্সড অ্যাকাউন্টিং সার্ভিসেস, এটা খুবই কমন এখন হয়ে গেছে, দ্যাট আপনি অ্যাকাউন্টিং ফার্মস কিন্তু অ্যাকাউন্টিং আউটসোর্সিং আপনি ওখানে করতে পারেন, পেরোল আউটসোর্সিং করতে পারেন, এইচআর আউটসোর্সিং করতে পারেন, এটাও খুবই কমন হয়ে গেছে এখন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফরেন্সিক অ্যাকাউন্টিং। যদি কোনো ফ্রড হয়ে থাকে, ইন দ্যাট কেস ফরেন্সিক অ্যাকাউন্টিং হচ্ছে ইজ দেয়ার টু মেক শিওর দ্যাট ফ্রডটা আনআর্থ করার জন্য যারা অ্যাকাউন্টেন্টস যারা আছে, কিছু স্পেশালিস্ট অ্যাকাউন্টেন্টস যাদের কাজই হচ্ছে যে ফ্রডের যে রুট কস্ট অ্যানালাইজ করা, এটা অলসো এখন বিগ বিজনেস আমাদের হয়ে গেছে এখন। অ্যান্ড লাস্ট হচ্ছে টিপিক্যাল ফাইন্যান্স ক্যারিয়ার্স। সো ফাইন্যান্স ক্যারিয়ার্সের মধ্যে টপ অফ দ্য লিস্ট আসছে আপনার মার্চেন্ট ব্যাংকস, ইনভেস্টমেন্ট ব্যাংক,
বাংলাদেশে আমরা মার্চেন্ট ব্যাংক আছে অনেকগুলো, ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশ বলতে গেলে নাই, বাট বাই অ্যান্ড লার্জ বিদেশে যেটা হয়ে থাকে দ্যাট বাংলাদেশে বিদেশি সরি মার্চেন্ট ব্যাংক যেটা করে থাকে যে তারা আপনার কয়েকটা কাজ করে থাকে। তারা ফার্স্ট অফ অল অ্যাডভাইজারি কাজ করে থাকে, তারা আপনার আইপিওর কাজ তারা করে থাকে, তারপরে তারা আপনার রিস্ট্রাকচারিং এর কাজ করে থাকে, এমএনএ এর কাজ তারা করে থাকে, তারপরে আন্ডাররাইটিং করে থাকে। মেইনলি ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো আন্ডাররাইটিং করে, ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো আবার স্পেশালাইজ করে ইন বন্ড ইস্যুয়েন্স, কারণ বিদেশে তো বন্ড ইজ বিগ বিজনেস। সো কিছু কিছু জব এদের মধ্যে একটু ইন্টারচেঞ্জেবল মার্চেন্ট ব্যাংক এবং ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে আর কি। আপনার কর্পোরেট ফাইন্যান্স অর্থাৎ ট্রেজারিটা এখন কিন্তু একটা বড় জব হয়ে গেছে ইন টুডেজ ওয়ার্ল্ড। বাংলাদেশে যেহেতু চিন্তা করে দেখেন, এখন হয়তো ট্রেজারি জবটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব ইন বাংলাদেশ নাও, হাউ টু ম্যানেজ দ্য স্কেয়ার্স লোকাল টাকা অ্যান্ড দি ফরেন কারেন্সি। কমার্শিয়াল ব্যাংকে জব করতে পারেন। অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মস, বাংলাদেশে আপনি জানেন যে অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম হয়ে গেছে এবং এখানেও কিন্তু ইজ এ গুড স্কোপ। আমাদের দেশে আসলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ভালোই শুরু করেছিল, তবে যেটা সমস্যা বাংলাদেশে হয়ে গেছিল যে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মগুলো করেছিল তাদের কিন্তু আসলে সেই স্কিল সেটটা ছিল না, প্লাস তাদের আই উড সে ট্রান্সপারেন্সির অভাব ছিল। অনেক ক্ষেত্রে তারা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়ে পড়েছিল। বাট বিদেশে কিন্তু এটা ইজ ভেরি ভেরি বিগ বিজনেস, বিকজ আম জনতা শেয়ার বলতে কোনো কিছু জানে না। অ্যাসেট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে শেয়ার অ্যানালিসিস করে তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে ওয়াইজলি ইনভেস্ট করে রিটার্নটা দেওয়া। আপনি পাশের দেশ ইন্ডিয়াতে যান, ওখানে কিন্তু ইজ এ ভেরি ভেরি বিগ বিজনেস যাকে বলে আপনার। হেজ ফান্ড যেগুলো আছে এরা হচ্ছে আরো অনেক অনেক এগ্রেসিভ। বাংলাদেশে কোনো হেজ ফান্ড নাই, বাট বিদেশে এটা ভেরি ভেরি কমন। হেজ ফান্ডের কাজই হচ্ছে আপনার বেসিক্যালি যে ওরা আর্নিংটা আপনার করবে মেইনলি থ্রু আপনার ট্রেডিং এর ডেরিভেটিভসে তারা ট্রেডিং করে আপনার, তারপরে আপনার তারা বন্ডে তারা ট্রেডিং করে, তারা শেয়ারে ট্রেডিং করে এবং তারা প্রপার্টিতে ট্রেডিং করে, মানে বিভিন্ন এরিয়াতে তারা ট্রেডিং করে এন্ড দে আর ভেরি এগ্রেসিভ। স্পেশালি ডেরিভেটিভ ট্রেডিং এ তারা অনেক এগ্রেসিভ আর কি আপনার। তো এই ক্ষেত্রে তারা দে আর্ন হাই রিটার্নস কম্পেয়ার টু দি অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মস। এখানেও কিন্তু তারা পাবলিক থেকে টাকা নিয়ে তারা ইনভেস্ট করছে। প্রাইভেট ইকুইটি ফার্মস বাংলাদেশে বেশ কয়েকটা এখন হয়ে গেছে। প্রাইভেট ইকুইটির কাজই হচ্ছে যে একটা স্টার্ট আপ কোম্পানি মোটামুটি বা কয়েক বছর কাজ করেছে, বাট এখনো পর্যন্ত তারা মানে ইন্ট্রোডাকশন ফেজে আছে আর কি আপনার। সো এই ক্ষেত্রে প্রাইভেট ইকুইটি ইনভেস্ট করছে। প্রাইভেট ইকুইটি করে তারা একটা এক্সিট প্ল্যান থাকে যে আপনার ধরেন 3 বছর বা 5 বছর পরে ওই কোম্পানি হয় আইপিও তে যাবে, অথবা তাদের একটা মানে যারা প্রাইভেট ইকুইটি দিয়েছে তাদের জন্য একটা ফর্মুলা থাকবে যে তারা এক্সিট করার জন্য এই কোম্পানি যাদের কাছে টাকাটা দিয়েছে তারা কি ভ্যালুয়েশনে তারা শেয়ারটা কিনে ফেলবে। বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা ফার্ম অলরেডি এখানে হয়ে গেছে প্রাইভেট ইকুইটিতে। ট্রেডিং জবস বাংলাদেশে কিছু কিছু আছে যে আপনার, বাট বিদেশে এটা কিন্তু ভেরি হাইলি পেড জবস, কারণ যারা আপনার ইনভেস্টমেন্ট আপনার মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংকে ট্রেডিং করে থাকে, মর্গান স্ট্যানলি এসব জায়গাতে, দে আর পেড ভেরি হাইলি, বিকজ ওদের জবটা হচ্ছে যে দিন নেই রাত নাই এবং তাদের কিন্তু প্রচন্ড খাটনি করতে হয়, বাট ভেরি ভেরি ওয়েল পেড, এবং যদি ভালো লাভ করতে পারে দ্য বোনাসেস আর হিউজ অ্যাবসলিউটলি। অ্যাডভাইজারি জবস নিয়ে আমি অলরেডি আলাপ করেছি ইন টার্মস অফ হোয়াটস অফ অ্যাডভাইজারি আমরা কাজ করতে পারি। বিভিন্ন অ্যাডভাইজারি এমএনএ হতে পারে, রিস্ট্রাকচারিং হতে পারে, তারপরে আপনার বন্ড ইস্যুয়েন্স হতে পারে, আপনার আইপিও হতে পারে। তার এইসব জবে কিন্তু অ্যাডভাইজারি জবস হতে পারে বা এটা ইন হাউস হতে পারে আর কি। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আমি অলরেডি আলাপ করেছি যে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের জবটা এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি জব করতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাকচুয়ারিয়াল অ্যাকাউন্টেন্ট। সো আপনি আজকাল আপনারা তো নিশ্চয়ই জানেন দ্যাট অ্যাকচুয়াল সায়েন্স ইজ ডিফারেন্ট নাও। সো আমরা যখন একটা ভ্যালুয়েশন করি ফান্ডের, আমাকে প্রেজেন্ট ভ্যালু দিয়ে ভ্যালুয়েশন করতে হয়। এখানে কিন্তু কিছু স্ট্যাটিস্টিক্স এবং কিছু সায়েন্স আমাকে ইউজ করতে হয়, যেটাকে এখন স্পেশালাইজ করছে, এবং অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং হচ্ছে এটা একটা এরিয়া যেখানে এই কাজটা হয়ে থাকে। সো অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দিস ডিসকাশনস দ্যাট আসলে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সটার পরিধি অনেক বড়, এবং এই কারণে আজকে দুনিয়াতে কিন্তু আপনি দেখবেন যে ম্যাক্সিমাম জবস এই ফিল্ডেই কিন্তু আপনার ক্রিয়েট হয়েছে কম্পেয়ার টু এনি আদার প্রফেশন। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ফিল্ডে কিন্তু জবটা
অনেক অনেক বেশি ক্রিয়েট হয়েছে। আপনি জাস্ট ব্যাংক এবং ইন্স্যুরেন্স চিন্তা করলেই তো আপনি বুঝতে পারবেন, অ্যাপার্ট ফ্রম দি আদার বিগ ফার্মস লাইক মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স যারা আছে আর কি, হিউজ ফার্মস বেসিক্যালি। সো এখানে হচ্ছে ওয়াইড চয়েস অফ ক্যারিয়ার্স। আর মজার ব্যাপার হচ্ছে যে এটা এমন একটা ক্যারিয়ার which is not industry specific। আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারেন, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য সায়েন্স অফ অ্যাকাউন্টিং ইজ দ্য সেম অ্যাক্রস অল ইন্ডাস্ট্রিজ। সো এই কারণে আপনি কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা একটা সুবিধা আমাদের জন্য আর কি বেসিক্যালি। বাকি হচ্ছে এখন আমরা যারা বার্ডিং অ্যাকাউন্টিং প্রফেশনালস, আমাদের কি গোল কি শুধুমাত্র কি CFO হওয়ার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হওয়ার? আমি বলবো নো, ইউ ক্যান গো বিয়ন্ড, বিকজ ইউ ক্যান বিকাম CEO as well also. সো কোশ্চেন হচ্ছে যে এখন আমরা এই যে আপনার জার্নিটা কিভাবে আমরা প্ল্যান করব ইজ দ্য কোয়েশ্চেন, দ্যাট হোয়াট ইজ দ্য জার্নি টু বিকাম আ CFO অ্যান্ড ফাইনালি আ CEO, রাইট? সো এখানে কয়েকটা জিনিস এসে যায়। হার্ড স্কিলস তো আমার লাগবেই, ফর শিওর হার্ড স্কিলস লাগবেই আমার। সো একটা CFO যেটা করে থাকে, তার এক্সপার্টিস থাকতে হবে ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, IFRS আপনার ভালো নলেজ থাকতে হবে, ট্যাক্স নিয়ে তাকে ওভারসি করতে হয়, সো ট্যাক্স নিয়ে আপনাকে ভালো করে বুঝতে হবে। ট্রেজারি হ্যাজ নাও বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, ভ্যালু অ্যাডিং ফাংশন। এখানে কিন্তু আপনার কমার্শিয়াল রেগুলেশন যেটা আছে বুঝতে হবে আপনাকে, এবং হাউ ডু ইউ ফর এক্সাম্পল ওপেন ইউজান্স LCs, হাউ ডু ইউ ওপেন ইউপাস LCs, এখন কিন্তু আপনার খুবই কমন হয়ে গেছে জিনিসটা আপনার। এছাড়া আপনার আরেকটা হচ্ছে যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা, এটাও কিন্তু আপনার CFO কে ওভারসি করতে হয়। তো এগুলো হচ্ছে সব হার্ড স্কিল যেটা আপনাকে শিখতে হবে। আমাদের একটা ভুল করে থাকি যে অনেক সময় আমরা একটা অর্গানাইজেশনে কাজ করি, বাট আমরা এত শর্ট টার্ম থাকি যে আলটিমেটলি আমরা শিখি না কাজগুলো। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ লার্ন। আমি অনেক ইন্টারভিউ যখন করি, আমি দেখি যে আসলে যখন আমি একটু ডিটেলে ডিসকাস করি ইন টার্মস অফ যে ট্যাক্স নিয়ে যে সে কি কাজ করেছে, ট্যাক্স প্ল্যানিং এ সে কিভাবে কাজ করেছে, ভ্যাটটা সে কিভাবে হ্যান্ডেল করেছে, বা when I talk about LCs for example, let's say, I find that there's a lot of lacking. Even আমি দেখেছি IFRS also, যে আমাদের প্রফেশনে যারা অনেক CFO কে আমি ইন্টারভিউ করে থাকি আর কি, বাট আমি দেখেছি যে তারা দে রিলাই আ লট আপন দ্য পিপল বিলো দেম। তারা নিজেরা কিন্তু IFRS নিয়ে সেরকম খুব একটা ডিল করে না। প্রশ্ন করলে বলে স্যার আসলে আমার আমি অনেকদিন আগে পড়েছিলাম, তবে আমার আন্ডারে ছেলে আছে, সে আমাকে রিপোর্টিং করে দেয়। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনাকে জানতে হবে কিন্তু। আপনি যদি না জানেন, ইন দ্যাট কেস আপনার যে নিচের লোকটা আছে, আপনি তাকে কিভাবে গাইড করবেন? ইন দ্যাট কেস সে তো যখন আটকে যাবে আপনার কাছেই আসবে, তাই না? এই কারণে আপনাকে জানতে হবে। অ্যান্ড আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন টুডেজ কনটেক্সট, অ্যান্ড আই উড সে দ্য মোস্ট ক্রিটিক্যাল, ইজ what is your knowledge on IT? এবং আমি দেখেছি যে IT এমন একটা ভ্যালুয়েটিং সার্ভিস। আমি জাস্ট একটা গোয়িং ব্যাক অন টাইম, যে 1987 সালে 1987 যখন আমি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ছিলাম, ওই সময়তে মানে ERP কনসেপ্টটা দুনিয়াতে বাইরে একটু একটু এসছে, বাংলাদেশে তো কোনো ক্লু কারো ছিল না। আমাকে তখন তারা এই জবটা দিয়েছিল যে আপনি একটা ERP প্যাকেজ বাংলাদেশে ইনস্টল করেন। সো আই হ্যাড আ ভেরি ডিফিকাল্ট টাইম, এবং 6 মাস রীতিমতো দিন নেই রাত নেই আমি নিজে শিখেছিলাম ERPটা। বাট ওই যে শেখাটা আমার ছিল, এখন পর্যন্ত ওই শেখাটা আমার মুখস্থ হয়ে গেছে, যে আমি ERP প্রসেসটা কিভাবে রান করে, কোন মডেলটা কোথায় গিয়ে হিট করে, আপনার একটা অর্ডার রেজ করলে গিয়ে কোথায় হিট করছে, একটা পারচেজ অর্ডার POP বা অর্ডার টু ক্যাশ কিভাবে কাজ করে। তো এই জিনিসটা আপনাদেরও কিন্তু জানাটা খুবই জরুরি, এবং ডিটেল লেভেলে বুঝতে হবে আপনাকে। আরেকটা হচ্ছে যে ডেটা অ্যানালিটিক্স, এটা নিয়ে একটু আপনাদের একটু চর্চা করতে হবে। সেকেন্ড পার্ট হচ্ছে দ্য সফট স্কিলস। আই থিঙ্ক দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একজন লিডার, আপনি নিজেই কাজ করবেন না, আপনার under যারা লোক আছে তারাই কিন্তু কাজ করবে। কাজে এই লিডারশিপ কোয়ালিটি আপনাকে ডেভেলপ করতে হবে। যদি না করে থাকেন, আলটিমেটলি কিন্তু আপনি একজন CFO আপনি হতে পারবেন না। এবং লিডার যে কতগুলো অ্যাট্রিবিউটস আছে সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, ডেভেলপ করতে হবে, ঠিক আছে না? সো আমি ডিটেলে যাব না, আপনারা মোট কম বেশি সবাই জানেন। বাট এই জিনিসটা আমি মনে করি দ্যাট এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, বিকজ
আপনি একটা জিনিস দেখবেন যে যখনই আমরা কাউকে জব ইন্টারভিউ করে থাকি, আমরা যেটা করে থাকি যে ইন্টারভিউ তো একটা করলাম, করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি। ব্যাকগ্রাউন্ড চেক যখন আমরা করে থাকি, তখন উই ফাইন্ড আউট এক্স্যাক্টলি এই যে ভদ্রলোকটা আছেন, উনি অন্য অর্গানাইজেশনে উনার কন্ট্রিবিউশনটা কি ছিল, নাকি উনি জাস্ট ইন্টারভিউতে এসে সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু ওনার ওই কোম্পানিতে ওনার কন্ট্রিবিউশন সেরকম কোনো কিছু ছিল না, অন্যরাই কাজ করে দিয়েছে, উনি জাস্ট টাইমটা কাটিয়ে এসে গেছেন বেসিক্যালি, রাইট? এই কারণে আমি যেটা বারবার বলছি দ্যাট আপনাকে এই লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, বিকজ যদি তারা বলে যে না উনি আসেন বাট উনি কিন্তু আসলে মানুষ ঠিকভাবে চালাতে পারেন না, ওনার কিন্তু বিহেভিয়ার ইজ নট গুড, উনি কিন্তু ইজ ভেরি রাফ উইথ হিজ সাবঅর্ডিনেটস, একটা যখন আমরা শুনি তখন আমি বলছি না, তাহলে তো আমার ইজ নট আ টিম প্লেয়ার বেসিক্যালি। এটা ভেরি ইম্পর্টেন্ট অলসো টু মেক শিওর দ্যাট আলটিমেটলি আমরা এই সফট স্কিলটা ডেভেলপ করে থাকি। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দ্যাট আমরা যদি মনে করে থাকি দ্যাট আমি সিএফও মানে হচ্ছে যে এই চারটা এরিয়া যেটা বললাম, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, তারপরে আপনার ট্যাক্স এবং ট্রেজারি, যদি এটাই যদি মনে করে থাকি, ইটস এ বিগ মিস্টেক। ইটস এ বিগ মিস্টেক বিকজ আমাকে হতে হবে আ বিজনেস ম্যানেজার। আই হ্যাভ টু গো বিয়ন্ড বিং অ্যান অ্যাকাউন্টেন্ট। আমি যদি আমার কোম্পানির বিজনেস মডেলটা না বুঝি, ইন আদার ওয়ার্ডস হাউ ডাজ মাই কোম্পানি মেক মানি, আমাকে এটা বুঝতে হবে এবং আমাকে এখানে অ্যাগ্রেসিভলি কাজ করতে হবে। আই ওয়ার্ক বিয়ন্ড মাই বাউন্ডারিজ অ্যাজ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ইনভলভ মাই সেলফ ভেরি ক্লোজলি উইথ দি ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিস ইন দ্য বিজনেস। এবং ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিস কোনটা কোনটা? নাম্বার ওয়ান, সেলস অ্যান্ড মার্কেটিং। You have to be a good salesman as well. আমি এটা রিয়ালাইজ করেছি দ্য লেটার পার্ট অফ মাই লাইফ, অ্যান্ড আমি কিন্তু সেলস এন্ড মার্কেটিং এর সাথে প্রচুর কাজ করেছি, প্রচুর প্রচুর। আই হ্যাভ ওয়ার্কড আ লট উইথ সেলস এন্ড মার্কেটিং। আই নো ওয়াই সেলস টেকস প্লেস নাও। প্রমোশন কিভাবে করতে হয় এখন অনেক বেটার আইডিয়া আমার হয়ে গেছে। এছাড়া দ্য সেকেন্ড ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি হচ্ছে এখন সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন ইজ নাও বিকাম ভেরি ক্রিটিক্যাল সার্ভিস ফর এনি অর্গানাইজেশন। আপনাকে এটা বুঝতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। ৩ নম্বর হচ্ছে সাপ্লাই চেইনের আরেকটা কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং, এদের সাথে আপনার কাজ করতে হবে। অ্যান্ড এইচআর কাটস অ্যাক্রস অল সেক্টরস। আমি যখন লাফার্জের সিএফও ছিলাম, আমি হিসাব করে দেখতে পারবো যে 20% অফ মাই টাইম ওয়াজ স্পেন্ড ইন অ্যাজ সিএফও অ্যান্ড 80% অফ মাই টাইম ওয়াজ স্পেন্ড ইন ওয়ার্কিং উইথ আদার ফাংশনস। এবং এটা কিভাবে হতো, যে সাধারণত যেটা হয় দ্যাট একটা ফাংশন, যে কোনো ফাংশন ইউ টক অ্যাবাউট, ওদের সাথে একটা ফাইন্যান্সিয়াল লিঙ্কেজ একটা অবশ্যই থাকবে। যখনই কোনো সমস্যা হয় তারা আমার কাছে আসতো। আমার কাছে যখন আসতো, আমি হয়তো এই সাবজেক্টটা জানি না, আর আমি তখন করতাম কি, পুরো টিমকে নিয়ে আসতাম, ফাইন্যান্স থেকে নিয়ে আসতাম, মার্কেটিং থেকে নিয়ে আসতাম, সাপ্লাই থেকে নিয়ে আসতাম, প্রোডাকশন থেকে নিয়ে আসতাম, নিয়ে বসতাম, বলো এখন ডিসকাস করো প্রবলেমটা তোমরা। ডিসকাস করলে যেটা হয় যে লিঙ্কেজেসটা বেরিয়ে আসে এবং আপনারও কিন্তু একটা নলেজ হয়ে যায়। সো দিস এ গ্রেট ওয়ে অফ সলভিং প্রবলেমস। এবং আলটিমেটলি এটা করলে আপনি দেখবেন যে আপনার নলেজটা, আপনার পরিধি অনেক অনেক বেড়ে যাবে। এবং এটাতে সুবিধা যেটা হবে, যে কথাটা আমি বলেছিলাম, that ultimately your path to becoming CEO also becomes much easier because you are now a business manager. And before I conclude, আরেকটা কথা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আমাদের সবারই সেলসম্যান হতে হবে। কিন্তু আমার সার্ভিস যেটা আমি দিয়ে থাকি, আমার নলেজ যেটা দিয়ে থাকি, অন্যরা যদি না জানে যে আমি কি জানি, in that case ultimately you cannot grow. So আপনাকে you got to sell yourself also, is very important also. আপনাকে সেলিং আর্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট আপনার বসের কাছে আপনি কিভাবে সেল করছেন, আপনার পিয়ার যারা আছে তাদের কাছে আপনি কিভাবে সেল করছেন, কিভাবে নিজেকে এক্সপোজ করছেন। আমি বলছি না যে আপনি যেটা জানেন না সেটা বলবেন, বাট যেটা জানেন সেটা আপনাকে সুন্দর করে তাকে এক্সপ্লেইন করতে হবে। এই জন্য কমিউনিকেশন স্কিলস ইজ ভেরি 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 ক্রিটিক্যাল, বোথ ইন টার্মস অফ রিটেন অ্যাজ ওয়েল ইন টার্মস অফ স্পিকিং। এই দুটো কিন্তু ক্রিটিক্যাল স্কিলস ইন টুডেজ ওয়ার্ল্ড। এটা না হলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। আপনাকে এটা প্র্যাকটিস করা উচিত। আপনাকে প্র্যাকটিস করা উচিত পাবলিক স্পিকিং অ্যাজ ওয়েল, বিকজ দ্যাট ইজ হাউ ইউ গেট এক্সপোজার। পাবলিক জানতে পারবে যে হিয়ার ইজ সো এন্ড সো, ওনাকে তো আমি চিনি, ওনাকে আমি ওখানে দেখেছি,
উনি একটা স্পিচ দিয়েছেন, আপনাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে। আপনি যদি চান্স পান, আপনি টিভিতে যান, আপনাকে লেখালেখি করতে হবে নিউজ পেপারে। ইউ গট টু এক্সপোজ ইউর সেলফ। এই নিজেকে যে এক্সপোজ করাটা, দিস ইজ হাইলি ক্রিটিক্যাল। এটা যদি করেন, ইন দ্যাট কেস আপনি কিন্তু গ্রো করতে পারবেন। আপনি যদি সবকিছু জানেন কিন্তু নিজেকে এক্সপোজ করলেন না, ইন দ্যাট কেস আলটিমেটলি আপনি গ্রো করতে পারবেন না, রাইট? অ্যান্ড বিফোর আই কনক্লুড, আরেকটা কথা আমি বলতে চাই, দুটো কথা বলতে চাই অ্যাজ এ লিডার। একটা হচ্ছে সেট ভেরি ভেরি হাই এথিক্যাল স্ট্যান্ডার্ডস। আমার লাইফে আমি এটা সবসময় করে এসেছি, আমি কিন্তু কম্প্রোমাইজ করিনি। হ্যাঁ, কম্প্রোমাইজ করেছি যেখানে আমি মনে করি যে আমার এথিক্সকে স্যাক্রিফাইস করতে হবে না। ethical standards should be very, very, very important, number one. And number two, great leader যারা আছে তারা কিন্তু তাদের সাবঅর্ডিনেটের ট্রাস্ট আর্ন করে। এই ট্রাস্টটা একদিনের কাজ না, এই ট্রাস্ট হচ্ছে অনেক দিনের কাজ। কিন্তু কাজ করতে 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 এই ট্রাস্টটা আপনি অর্জন করছেন। এবং এই ট্রাস্টটা কিভাবে হয়? কয়েকটা কাজ করে হয়। একটা হচ্ছে যে আপনি মানুষকে রেসপেক্ট দেন। আপনি রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবেন। আপনি যে মানুষকে তুচ্ছ করেন, আপনি কিন্তু রেসপেক্ট পাবেন না, রাইট? হি ইজ গোইং টু ট্রিট ইউ ইন দ্য সেম ম্যানার। মনে মনে আপনাকে সে গালি দেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার সাবঅর্ডিনেটস যারা আছে, আপনি তাদেরকে অনেক ক্রেডিট দিয়েন। যা করবে তার থেকে বেশি আর বলে যে ও এই কাজটা করে দিয়েছে। আপনি কিন্তু ব্লেমটা নেবেন, বাট ক্রেডিট আপনি তাকে দেবেন। কিন্তু এই কয়েকটা সিম্পল জিনিস করলে আপনি দেখবেন যে আপনার আন্ডারে যারা আছে আপনাকে তারা পূজা করবে, এবং যে কোনো কিছু বলবে দেখবে যে তারা কিন্তু আলটিমেটলি আপনার কথা শুনবে, বিকজ দে ট্রাস্ট ইউ দ্যাট অ্যাজ এ লিডার। উনি কিন্তু এক কথার মানুষ, ওনার কিন্তু এথিক্স আছে, উনি কিন্তু আমাদেরকে গাইড করে থাকে, উনি কিন্তু ক্রেডিট নেন না, উনি ক্রেডিট আমাদের দেন, উনি কিন্তু ব্লেমটা নেন কিন্তু, এবং উনি আমাদেরকে রেসপেক্ট দেন। উনি আমাদের এই যে আমরা যেটা বলে থাকি এমপ্যাথি, এমপ্যাথি মানে হচ্ছে যে সহমর্মিতা, যে উনি আমার কষ্ট বোঝেন, কষ্ট বুঝে কিন্তু উনি কিছু কাজ করে দেন, এবং এটা জেনুইনলি উনি কাজ করে থাকেন। এইগুলো কয়েকটা যে সিম্পল জিনিস আপনি করে থাকেন, আই এম শিওর দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ দেয়ার ওয়েটিং ফর ইউ, ফর ইউ টু গ্রো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসলে সত্যি কথা বলতে কি, স্যার যদি কন্টিনিউয়াসলি কথা বলেন এবং যদি কয়েক ঘন্টাও স্যারের কথা শুনি, কারণ আমরা তো প্রতিনিয়ত স্যারের কথা শুনি, কিন্তু বিষয়টা হচ্ছে যে সময় বা টাইম ইজ দ্য মেইন ভিলেন। আদারওয়াইজ স্যারকে আমরা যে পেয়েছি এবং স্যার যে আমাদের জয়েন করেছে, উনি আধা ঘন্টার কম সময়ে যে ক্যারিয়ারকে কাভার করলেন, ইট ইজ অ্যামেজিং। ইট ইজ মানে আমি এটা এটা মানে আমার কাছে আনবিলিভেবল মনে হচ্ছে উনি যেভাবে কাভার করেছেন। উনি একই সঙ্গে সঙ্গে দেখেন, আমরা যেটা বলবো যে শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট না, আপনার সফট স্কিল এবং হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলের যে জায়গাগুলো লাগবে, টেকনিক্যাল স্কিল তো লাগবে, সঙ্গে সঙ্গে বিজনেস ইনভলভমেন্ট, বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লায়েন্ট অর বিজনেস, এই এরিয়াও কভার করেছেন। এবং স্যার মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা বলেছেন, আপনারা খেয়াল করবেন, সেটি হচ্ছে যে আইএফআরএস কিন্তু আপনারা যারা স্যার বলেছেন যে আইএফআরএস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এরিয়া, এখন কিন্তু আইএফআরএস এর S1 আসছে। আইএফআরএস এর S1 মানে সাস্টেনেবল রিপোর্টিং এর উপরে আইএফআরএস আসছে। অলরেডি এটা পাবলিক ওপিনিয়নে দেয়া আছে, আপনারা দেখতে পারবেন। একই সঙ্গে সঙ্গে জিআরআই এর এস্টাবলিশে সাস্টেনেবল ইনোভেশন ল্যাব কোর্স ইন কোঅর্ডিনেশন উইথ আইএফআরএস ফাউন্ডেশন, অর্থাৎ জিআরআই গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ, তারা কিন্তু আইএফআরএস এর সঙ্গে একটা অলরেডি একটা ল্যাব করেছে, যেখানে আপনার অলরেডি আইডিয়া জেনারেশন হচ্ছে। একই সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেটেড রিপোর্টিং ইজ ভেরি মাচ এভিডেন্ট নাও। সাস্টেনেবল রিপোর্টিং কথা স্যার বলেছেন। সো স্যারের কাছ থেকে আমরা এই যে জিনিসগুলো শিখি, আমি মনে করি যে প্রফেশনাল এরিয়াতে মোর দ্যান 20 ইয়ার্স কাজ করবার পরেও স্যারের কাছ থেকে প্রতিনিয়ত আমরা এনগেজ হই। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে ইয়ে করেছেন। আমরা একটা চ্যালেঞ্জ হচ্ছে, স্যার যেটা বলছেন, স্যারের কথাটাই ইন্টারেস্টিং। আজকেই সম্ভবত প্রথম মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উপলক্ষে একটা লাইভ প্রোগ্রামে 10টায় আমি জয়েন করব, যে কারণে একটু টাইমটা 8টায় রেখেছি। প্লাস আমাদের আরো দুজন খুবই বিজ্ঞ এবং আমাদের আলোচক রয়েছেন। সো আমরা যেটা করতে পারি, সাইদ মজুমদার FCA ভাই এবং আব্দুল্লাহ আল মাহবুব FCA FCMA ভাইয়ের কথা শুনে স্যারকে আমরা যদি আরো কয়েক মিনিট পাই, আমরা 3-4টা কোশ্চেন হয়তো নিব। সো এই পর্যায়ে আমি আবু সাইদ মজুমদার FCA সিনিয়র পার্টনার, শফিকুল আলম কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্টস, শাখো, স্যারকে রিকোয়েস্ট করছি, সাইদ ভাই আপনি স্যারের কথা সূত্র ধরে বা আপনার মতো করে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে এবং ক্যারিয়ার সম্পর্কে আমার মনে হয় 3 থেকে 5 মিনিট আপনি সময় নিতে পারেন। থ্যাংক ইউ। আনমিউট করেন সাইদ ভাই, আপনি মিউটেড আছেন। থ্যাংক ইউ থ্যাংক সবাই ইউ। জি, ভাই।
Thank you all. It's a privilege for me actually to sit in front of Masud Khan sir. স্যার, আমি মনে করতে পারি এখন থেকে 20 বা 22 বছর আগে আপনার প্রথম আইসিবিতে ক্লাস করেছিলাম। তখন হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট ছিল না, স্টুডেন্ট ছিলাম, সিএ কোর্স করতেছিলাম। তখন আপনার মতো হতে যেতাম, আরেকজনকে ফলো করতাম স্যার, ওটা আমাদের আদিব খান স্যার। এই দুইজন ছিল পার্সোনালি আমার আইডল স্যার। ফেসবুকে ফলো করে ঠিক আছে, এই সৌভিক ভাই একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিল আপনার সামনে বসে কথা বলার জন্য। আজকে ক্যারিয়ার প্রসপেক্ট নিয়ে বলতে হবে। বেসিক্যালি আমি 23 বছর বিভিন্ন সেক্টরে কাজ করার পরে গত বছর আমি সৌভিক ভাইয়ের সাথে পার্টনার হিসেবে জয়েন করেছি। চাকরি করার অভিজ্ঞতা আছে, সিএফও সিইও ছিলাম অবশ্য, অনেক not like a that much renowned company, but I was CEO for at least 2 company. Basically career prospect বলতে গেলে আমি সংক্ষেপে শুধু দুইটা জিনিস বলবো। যারা পার্টিসিপেন্ট আছে, অন্য যে কোনো প্রফেশন, যে কোনো সাবজেক্ট থেকে আমার দৃষ্টিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং আপনার জব, যদি আমরা ভালো একটা জব নিতে চাই বা ভালো থাকতে চাই, ডিগনিটি এবং অনেস্টি অনার নিয়ে বাঁচতে চাই, আমি মনে করি অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স প্রফেশন ইজ দ্য বেস্ট। বিকজ আপনি জব পোর্টালগুলোয় শুধু যান, দেখেন বিডি জবস বলেন, আদার যে কোনো পোর্টালে দেখবেন সবচেয়ে হট জবগুলো এই অ্যাকাউন্টস ফাইন্যান্সের, এবং ওখানে অ্যাকাউন্টস ফাইন্যান্স ক্যাটাগরিতে সবচেয়ে বেশি অ্যাড দেওয়া থাকে। এবং আমি আমার 23 বছরের ক্যারিয়ারে দেখেছি কেউ অ্যাকাউন্টসের লোকজন আরেকটা চাকরি না নিয়ে কেউ চাকরি ছাড়ে নাই। আর কখনো ওনাদেরকে আসলে খুব ভেরি রেয়ার কেসে চাকরিচ্যুত হতে হয়। অধিকাংশ ক্ষেত্রে ওনারা বেটার অপরচুনিটি নিয়েই যায়। চাকরি করার জন্য বেসিক্যালি বা ক্যারিয়ারের জন্য নতুন একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এটা আমাদের সি ইনস্টিটিউট ফর দ্য লাস্ট 2-3 ইয়ার্স আগে যে ডিবিসি ক্রিয়েট করেছে। ডিবিসির মাধ্যমে আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমাদের জন্য কাজ করার স্কোপ ক্রিয়েট হয়েছে। শুধু তা না, এটার ফলে প্রতিষ্ঠান যারা এন্টারপ্রেনার বা যারা ম্যানেজমেন্ট টিম, ওদের মধ্যে একটা আর্টস ক্রিয়েট হয়েছে যে না, যেন ভাবে আর কোম্পানি রান করানো যাবে না। বিজনেস রান করতে গেলে প্রপার রুলস রেগুলেশন, অ্যাকাউন্টিং নর্মস, আইএফআরএস, আইএস এবং অডিটিং প্রিন্সিপাল রুলস গুলো ফলো করে করতে হবে। অ্যাকাউন্টস প্রেজেন্ট করতে হবে প্রপারলি, টাইমলি। ফলে আলটিমেটলি এই জিনিসটা ম্যানেজ করবে আমাদের অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে যারা প্রফেশনাল আছে, তারা তাদের রোল প্লে করা এবং তাদের জব ভ্যালু অনেক বেড়ে যাবে। এবং এটা যত এই শুধু সিএ বলবো না, আমি আদার প্রফেশন, আইসিএমএস ও আদার যারা এসিসি, সবার জন্য আমি মনে করি একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এটাকে আমাদেরকে এনকেজ করতে হবে এবং আমাদেরকে ওইটার জন্য ক্যাপাবল করতে হবে। এর বাইরেও স্যার আমাদের, আপনি জানেন যে আমরা ভেরি রিসেন্টলি নতুন ইনকাম ট্যাক্সের অ্যাক্ট নিয়ে আসছে গভর্নমেন্ট। এর আগে 2 বছর আগে ভ্যাটের 2012 সালের আইন হলো, এটা 17 সাল থেকে ইফেক্টিভ। ভ্যাটের নতুন আইন করেছে গভর্নমেন্ট, কোম্পানি করতে যাচ্ছে। প্লাস আপনার ভ্যাট অনলাইনে দিতে হয়। তা আমি মনে করি প্রতিষ্ঠানে অন্য যেই কোনো প্রফেশন থেকে বিজনেস রান করার জন্য অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স পিপলরা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং কোম্পানির মালিক বলি, বোর্ড অফ ডিরেক্টরস, এমডি বা হুএভার সিইও, সবচেয়ে বেশি ডিপেন্ড করতে হয় বিজনেস ডিসিশন নেওয়ার জন্য আমার অ্যাকাউন্টস এর লোকজনের উপরেই। আমি অন্যভাবে বলবো যে বিজনেস যদি হেড থেকে যদি কন্ট্রোল হয়ে থাকে, হেড যদি সিইও হয়ে থাকে, আমি মনে করি সিএফও এন্ড অ্যাকাউন্টস এর লোকজন যিনি আছে, উনি হলো বডি হিসেবে চিন্তা করলে উনি হলো হার্ট। হার্ট যেমন ব্লাডকে সার্কুলেট করে ফুল বডিতে অ্যাক্টিভ রাখে, মানি লাইক ব্লাড, মানিটাকে প্রপারলি সার্কুলেট করে কোম্পানিকে অ্যাক্টিভ রাখে, যেন কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ বা ইনভেস্টমেন্ট ডিসিশন এভরিথিং যেন পারফেক্টলি নিতে পারে। আল্টিমেট বিজনেসের টার্গেট কি থাকে? আল্টিমেট বিজনেসের টার্গেট হলো ওয়েলথ বাড়ানো। ওয়েলথ বাড়াতে গেলে তো প্রপার ম্যানেজমেন্ট করতে হবে। প্রপার ম্যানেজমেন্টে কি পারসন হলো অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সিয়াল পিপল। এটার জন্য অবশ্যই নিজেকে সুইটেবল করতে হবে। সুইটেবল না করলে আপনি আমি মনে করি শুধু অ্যাকাউন্টস এর রুলস রেগুলেশন জানলে হবে না। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আমরা সিইতে পড়ে আসছি ফাইনাল লেভেলে। এটা প্রত্যেকটা চ্যাপ্টার এবং ফাংশন গুলা খুবই ইম্পোর্টেন্ট। আপনি মিশন, ভিশন, অবজেক্টিভ, স্যার যেটা বলছিল, কোম্পানির অপারেশন যদি আপনি ঠিকমতো না বোঝেন, ওই ফাইন্যান্সটাও আপনি প্রপারলি করতে পারবেন না, ইন্টারনাল ম্যানেজমেন্ট রিপোর্ট গুলো করতে পারবেন না, এবং কোম্পানি ভুল ডিসিশন নিবে, ম্যানেজমেন্ট আপনার উপর রিলাই করবে না। একটা সময় বলবে অন্য লোক খোঁজো, আমাকে তো প্রপার রিপোর্টিং করতে পারে না। পার্সোনাল ইন্টিগ্রিটি, আমি বলবো অ্যাকাউন্টস ফাইন্যান্সের জন্য ক্যারিয়ারটা এরকম হওয়া উচিত। আমরা যেমন শার্ট পরি, শার্টের কালার যেমন সাদা হয়, সাদা শার্টে আমরা ইউজুয়ালি দাগ পড়তে দিই না। তো অ্যাকাউন্টসে আমরা যারা কাজ করি, অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের শার্টটা সাদা মানে আমাদের ক্যারিয়ারটা এরকম হোয়াইট হবে।
এখানে কোনো রকম দাগ পড়া যাবে না। ওইভাবে আপনাকে প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাকশন আপনাকে খুব কেয়ারফুলি দিতে হবে, কনসিকুয়েন্সটা ভাবতে হবে আমি কি বলতেছি। আর এই যে টিম প্লেয়িং, এই যে টিমে যদি আপনি একটি রোল প্লে করতে পারেন, প্রতিষ্ঠান আপনাকে কখনো ছাড়তে চাবে না। আমার এমন রেকর্ড আছে, আমি এখন ডিসক্লোজ করব না, শেয়ার অফার করেছিল, আমরা শেয়ারও পেয়েছি ফ্রিতে কোম্পানি থেকে, যেন চাকরি ছাড়তে না হয়। কিন্তু একটা সময় মনে হলো যে না, আমি সারা জীবন এক প্রতিষ্ঠানে কেন পড়ে থাকবো, আমি ডাইভার্সিফাইড ক্যারিয়ার করব, অন্য প্রতিষ্ঠানে যাবেন। একটা সময় এখন মনে হলো যে না, এখন আর কাজ করা যায়, এটলিস্ট প্র্যাকটিস করা যায়। প্র্যাকটিস করতে আসছি। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। স্যারের সামনে খুব বেশি কিছু বলব না। স্যার, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য। আ আপনার মতো হতে পারবো না হয়তোবা। আ চেষ্টা করে দেখি আপনার যদি একটু কাছাকাছিও যাওয়া যায় আরকি স্যার। তা পারবো না, এই জন্মে সম্ভব না। তারপরেও দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাইদ ভাই। সাইদ ভাই ইটসেলফ, আমি একটা জিনিস বলতে চাই যে উনি আমাদের সাথে, আমরা একই ফার্মে কাজ করছি। তো স্যার একটা পয়েন্ট বলেছিলেন যে বিজনেস কমিউনিকেশন। সাইদ ভাইয়ের একটা পয়েন্ট নিয়ে বলি, সেটা হচ্ছে আজকে যারা ইয়াং শুনছেন, ওনার ড্রাফটিং এর যে অসাধারণ একটা ক্ষমতা আছে। উনি হয়তো পাবলিক ফিগারে, পাবলিক মিটিং এ কম আসেন, সো ওনাকে আমরা ইউজুয়ালি কম শুনি বিভিন্ন জায়গায়। যেমন স্যারের বক্তৃতা তো আমরা সব জায়গায়, শুধু এখানে না, আপনার ব্যাংকিং কমিউনিটি বলেন, বিজনেস কমিউনিটি বলেন, এফবিসিসিআই বলেন, মানে এমন জায়গায় নাই যে স্যারকে ইন্ডাস্ট্রি, স্পেশালি অ্যাকাউন্টস ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা তাদের ডোমেইন ছেড়ে ডিফারেন্ট একটা সেগমেন্টে লিড দিচ্ছেন, স্যার ইজ ওয়ান অফ দেম। তো আমরা সবাই ডিজায়ার করি, আমরা আমাদের একটা অ্যাসপাইরেশন থাকে, আমরা আমরা স্যার ইন্সপাইরেশন হিসেবে স্যারকে দেখি, বা সবাই তো সম্ভব না, কিন্তু সাইদ ভাই আমি অদ্ভুত ভাবে দেখি যে ইজ সাচ এ গুড ড্রাফটিং। তো আমি মনে করি এটা একটা বিজনেস কমিউনিকেশন ও ড্রাফটিং একটা অন্যতম এরিয়া, যেখানে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করলে স্পেশালি আপনি সেক্রেটারিয়াল রোলটা কাজ করতে পারবেন। থ্যাংক ইউ সাইদ ভাই ফর ইউর ইনসাইটফুল শর্ট স্পিচ উইথ আস। তো এখন আমি এই পর্যায়ে আমাদের আরো একজন পার্টনার, আব্দুল্লাহ আল মাহবুব FCMA FCA। আব্দুল্লাহ আল মাহবুব হচ্ছে যে মানে ইনফ্যাক্ট ইউনিভার্সিটি টিচার হওয়ার যোগ্যতা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে টপার ছিল, সেই জায়গা থেকে এসে সে RRS থেকে CA কোয়ালিফাই করে, এবং দীর্ঘদিন বেশ কয়েকটা এমএনসিতে, স্টার্টিং ফ্রম দা স্যানোফি, তারপরে হচ্ছে যে স্যানোফি ফাইন্যান্স ডিরেক্টর ছিল, সে রিজয়েন করে। একই সঙ্গে সঙ্গে সে ওয়ালেট টেলিকমের ফার্স্ট ফাইন্যান্স এমপ্লয়ি ছিল। এরপরে ব্যাংকে কাজ করেছে, আমরা জানি ইবিএল এবং বিভিন্ন অর্গানাইজেশনে, এবং এরপরে রহমান রহমতে সে কোয়ালিফাই করার পর সেখানে সে ম্যানেজার ছিল। এখন আবার সে দুটো বিগ লার্জ লোকাল কোম্পানিতে কাজ করবার পরে প্র্যাকটিসে আসছে, এবং আমাদের পার্টনারশিপের ফার্মে আমরা একই সাথে কাজ করব। উইল রিভ্যাম্প আওয়ার ফার্ম, এবং আমরা এটা করব। এই পর্যায়ে আমি আব্দুল্লাহ মাহবুব, আপনি কি শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ মাহবুব, আব্দুল্লাহ মাহবুব, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু আমি দেখি কোনো কারণে। সো তার কথা শুনে আমরা দুইটা বা তিনটা কোশ্চেন নিব। হ্যাঁ, হ্যালো মাহবুব। হ্যাঁ ভাই, হ্যালো, একটু অ্যালাউ করতে হবে এটা। আচ্ছা আচ্ছা, একটু অ্যালাউ করেন তো, উনি মনে হয় আনমিউট, একটু অ্যালাউ করে দেন মাহবুব সাহেবকে, কোস্ট করে দেন। হারুন বাকি আছেন, দ্রুত। উনি বোধহয় আনমিউট করতে পারছেন না মনে হয়। স্যার করে দিয়েছি স্যার। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আব্দুল্লাহ মাহবুব। Sorry, actually, you know that I'm with, you know, that full of jacket because I'm suffering from cold and cough for last 3 years, 3 days actually. Sorry. So, okay, coming back to the point. So, Sir is here. Actually, I heard Sir's speech very, you know, carefully, and he covered everything very nicely actually. And you know that I should say actually after him actually nothing to say. But I just like to add something from my experience of about 20 years, I should say. So career prospect. So let me give an example here. Where when I started my career in what should I say actually 2004. 2004, after you know that having my BBA and MBA from Dhaka University, I started my career, and you know that what I in the first, you know, I never thought that I would be a CA or CMA, honestly speaking, to be very honest with you, because in my you know that in my place I was fourth in position. So I thought that it's enough actually for me to be fourth and to join in, you know, that any company and to serve myself. So to serve any, you know, that any company. So after that, what happened, you know, that in the first day, in the first moment, first hour actually, I sit in front of my boss, and I realized that you know that it is very important, and not important actually, without having this you know that CA degree or CMA degree,
I cannot, I cannot sustain in this, that not industry, I should say, or I cannot get progression at what actually I expect. So that was my realization in the first hour of my career. So after that, actually what happened, that I started my job, and ওখানে আপনার job করি আপনার 2 years and completed my CMA. স্যার একটা জিনিস বললেন, খুব সুন্দর কথা, যে that if we career prospect হিসেবে, if you are a professional accountant, you have the opportunity to work in diversified industries. So in the diversified industries, for example, I worked in pharmaceutical, I worked in bank, I work in telco, I work in that the pharmaceutical again, and then I worked in garment industry. In garment industry, that from pharmaceutical to garment it was a big shift actually. I worked in that garment industry. I worked in that IT industry. Now actually I'm in IT. So that it was possible only because I went through these that accounting professions and others, and I think only this profession can play this role. Not only, I should say, maybe one of those most valued profession is the CA or CMA profession, and it is only possible when you put yourself in this stream and take this as a career. So from my side, that I like to say one most important thing here, that how you can play your role as CFO. If I tell, CFO হচ্ছে আসলে যেটা স্যার বললেন, পরে আবার বলে সাইদ ভাই বললেন, যেটা CFO is the that he is the business partner. I should say he is the finance business partner for the managing director. That is, when managing director and CFO works hand in hand, then it is possible actually to keep or to take the company forward faster in the way actually it is expected by the shareholders. So তখনই এটা কিন্তু সম্ভব। এটা আসলে that wherever you use your information, use your data as information, and give the right information in the right time to invest, to divest, to launch, to prune, that. So that all these things give the real world, what should I say, actually view to the management, and that helps actually to take the right decision on the right time, which helps ultimately to progress the business in a way which which is the ultimate objective of the investors or shareholders. So accounting as a profession, I should say, that this is we are very we are very what should I say, actually we are fortunate enough that we thought about it, and I think that this is the best decision actually what I took in my life, I should say, and that's how actually we can progress, and that this profession can progress. So that's all from my side. Thank you. Thank you so much, Abdullah Al Mahbub. ইনফ্যাক্ট স্যারের কথা বলার পরে আমরা স্যারের কথাটাকে ইকো করলাম, কারণ স্যার অলরেডি ওগুলো কভার করে ফেলছেন। সো আমি যেটা বলছিলাম যে ইনফ্যাক্ট 10টায় প্রোগ্রাম, আমি এখন এই পর্যায়ে হয়তো হাইয়েস্ট 10 মিনিটস আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করব। তো স্যার যেহেতু আমাদের সময় দিয়েছেন, 1 ঘন্টার বেশি স্যারের সময় নেওয়া যাবে না। আমি এই পর্যায়ে হারুনকে বলবো আপনি কোঅর্ডিনেট করে কোশ্চেন নেন, 3-4টা কোশ্চেন নেন। যদি স্যারকে ম্যাক্সিমাম কোশ্চেন স্যার অ্যান্সার করবে, এর বাইরে যদি কোনো কারণে আব্দুল্লাহ আল মাহবুব অথবা আবু সাইদ মজুমদার FCA ওনাকে যদি কেউ কোশ্চেন করেন, তাহলে উনি স্পেসিফিক অ্যান্সার দিবেন, আর না হলে স্যার দিতে পারেন। আর যদি অন্যরা কিছু অ্যাড করতে চান, আপনি কিছু কোশ্চেন নেন। আর আমি প্রোগ্রামে আছি, বাট আমি একটু রেডি হয়ে গাড়িতে উঠি। ইনফ্যাক্ট 10টার সময় আপনাদেরকে একটা অগ্রিম আমন্ত্রণ জানাই। প্রথমবারের মতো বোধহয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডেতে একটা লাইভ প্রোগ্রাম হবে এখন টিভিতে। এটি সিটি গ্রুপের একটা টেলিভিশন, ওখানে অ্যাকাউন্টিং ডে এবং অ্যাকাউন্টেন্টদের নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সময় পেলে দেখবেন। সো এই পর্যায়ে আমি হারুনকে হ্যান্ড ওভার করে স্যারকে অশেষ ধন্যবাদ। এবং স্যার আপনি একটু সময় দিবেন, আমরা নেক্সট উইকে আমরা যে পার্টনাররা সাইদ ভাই, আব্দুল্লাহ আল মাহবুব ভাই, আমরা আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য একটা ক্রেস্ট বানিয়েছি, সেই ক্রেস্টটা নিয়ে আপনার সাথে দেখা করবো এবং একটু আপনার সাথে আমরা দেখা করে এটা হ্যান্ড ওভার করে আসবো। সো উইথ দ্যাট নোট স্যার, ওয়ান্স এগেইন আপনার সময়, আপনি
যতবার বলেছি, তার আগের বার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে এবং অ্যাকাউন্টিং অলিম্পিয়াড প্রোগ্রামে আপনি কথা বলেছেন 600-700 লোকের সামনে। আপনি অলওয়েজ আমাদেরকে যে গাইড করেন, এনকারেজ করেন, এই কারণে আসলে ধন্যবাদ এবং গ্র্যাটিটিউড জানানোর ভাষা আমাদের নাই। আমরা চাই যে আপনি আরো অনেক লম্বা সময় আমাদের মাঝে থাকেন, সো দ্যাট একটা লাইট হাউস অথবা একটা আলোকবর্তিতা হিসেবে, লাইট হাউস হিসেবে আমরা থাকেন, মুরব্বী হিসেবে থাকেন, সো দ্যাট আমরা আপনাকে সামনে রেখে জন্য আরো আগাতে পারি। সো এই পর্যায়ে আমি হারুনকে হ্যান্ড ওভার করব। স্যারকে আবারও ধন্যবাদ। হারুন প্লিজ কোশ্চেন নেন। একজন জি, ধন্যবাদ স্যার। জি, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি সাজিদুল ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যারা হাত উঠাচ্ছেন, আমাদের এখানে যারা আজকে উপস্থিত অতিথিবৃন্দ আছেন, তো আমি অনুরোধ করব যারা আমাদের জুম অনলাইন এবং ফেসবুকে যারা যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি কয়েক শত মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আপনাদের কাছে কোশ্চেন নিব। আমরা হাত রেজ করেছেন, আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছেন মিস্টার রেজাউল করিম। আমি সাজিদুল ইসলাম আপনাকে বলছি কাইন্ডলি একটু ওনাকে পারমিশন দিন, উনি কাইন্ডলি একটু। জি, রেজাউল করিম, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। অবশ্যই স্পেসিফিক উনি স্যারকে কোশ্চেন করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের কোশ্চেন দিলে যে কোনো একজন স্যার অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিবেন। প্লিজ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। মাসুদ স্যারের কাছে ওয়ালাইকুম আমার জি। একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমরা তো অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে যারা কাজ করি, আমাদের যারা এন্ট্রি লেভেল বা মিড লেভেলে আছি, আমাদের তো তেমন সুপারভাইজারি ক্ষমতাটা তেমন থাকে না, আমাদেরকে স্টাফদেরকে সুপারভাইজ করতে হয় না। সেক্ষেত্রে আমাদেরকে লিডারশিপটা শো আপ করার স্কোপটা কোথায় থাকবে? ধন্যবাদ। ধন্যবাদ, ভেরি গুড কোয়েশ্চেন। যে আপনি যেটা বলতে চাইছেন যে যেহেতু আপনি কাউকে সুপারভাইজ করছেন না, ইউ নট সুপারভাইজিং এনিবডি, বাট ইউ আর ওয়ার্কিং ফর ইয়ারসেলফ, আপনি একটা এন্ট্রি লেভেল জব করে থাকেন, হাউ ডু ইউ শো ইয়ার লিডারশিপ কোয়ালিটিস? আসলে লিডারশিপ কোয়ালিটিসটা নট নেসেসারিলি যে আপনাকে সুপারভাইজ করতে হবে। ইভেন আপনি আপনার যারা সাথী আছে, যারা কো ওয়ার্কার্স যারা আছে, তাদের সাথে আপনি কিভাবে বিহেভ করেন, what is your interpersonal skills, do you give them respect, for example, let's say, have you been able to earn their trust as well? একই, the skill set is required is the same whether আপনি সুপারভাইজ করছেন অথবা আপনি আপনার যে কো ওয়ার্কার্স যারা আছে তাদের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করছেন। at the end of the day the skills for a leader remains the same. আমি যে কথাগুলো বলেছিলাম, like communication skills, ultimately আপনি যদি লিডার হতে চান, you need very good communication skills, both written and spoken. You need to be a very good team player, right? You need to have empathy, for example, let's say, আমরা যেটা বলে থাকি emotional intelligence, EI যেটা বলে থাকি। সো লিডারশিপ জিনিসটা যে আমার আন্ডারে লোক থাকলে এটা থাকতে হবে, এন্ট্রি লেভেলে থাকলে হবে না, অ্যাকচুয়ালি নট নেসেসারিলি। এন্ট্রি লেভেলেও কিন্তু ইউ ক্যান শো দোজ স্কিলস, এবং ওই স্কিলস দেখেই কিন্তু আপনার আলটিমেটলি আপনি হায়ার লেভেলে যেতে পারবেন। বিকজ আপনার যে ফার্স্ট লেভেল ম্যানেজার যখন আপনি হবেন, আপনার যদি স্কিলসটাই না থাকে লিডারশিপের, why should I promote you as the first level manager? I hope that answers your question. ধন্যবাদ রেজাউল করিম, এবং আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ মাসুদ খান স্যারকে। আমি রিকোয়েস্ট করছি, এরপরে হাত উঠিয়েছেন মিস্টার এমডি মিরাজুল ইসলাম, প্লিজ আপনি আপনার প্রশ্ন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্ন হচ্ছে, সিএ ছাড়া অ্যাকাউন্টস এন্ড ফিনান্সের ভালো ক্যারিয়ার করা কি সম্ভব? ধন্যবাদ। আসলে এখানে কিন্তু চয়েস অনেকগুলো এখন হয়ে গেছে অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স প্রফেশনালদের জন্য। সো অবশ্যই সিএটা ইজ ওয়ান অফ দ্য লিডিং সর্ট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন, যেটা আমরা সবাই জানি। বাট এছাড়া এখন ধরেন সিএমএও আছে আপনার, রাইট? সো সিএমএ ইজ দেয়ার, এসিসিএ ইজ দেয়ার অ্যাজ ওয়েল। আপনারা সবাই জানেন দ্যাট এসিসিএ ইজ এ গ্লোবাল কোয়ালিফিকেশন, এবং দে আর কম্পিটিং এগেইনস্ট দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং এসিসিএ একটা সুবিধা হচ্ছে যে ইজ এ গ্লোবাল কোয়ালিফিকেশন as opposed to chartered, which is a national qualification. So ACCA is there, CMA is there. এছাড়া যেটা আপনার আরেকটা স্পেশালাইজ কোর্স যেটা খুবই এখন পপুলার হয়ে গেছে গ্লোবালি, সেটা হচ্ছে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। এরাও কিন্তু এখন খুব ভালো করছে। স্পেশালি আপনি যদি ফাইন্যান্স জবস করতে চান, স্পেশালিস্ট ফাইন্যান্স জব করতে চান, আপনি মার্চেন্ট ব্যাংকে কাজ করবেন, ইনভেস্টমেন্ট ব্যাংকে কাজ করবেন, ব্যাংকিং সেক্টরে কাজ করবেন, এইসব জায়গাতে কিন্তু প্রেফারেন্সটা থাকবে মোর ফর সিএফএস অ্যাজ অপোজ টু চার্টার্ড অ্যাকাউন্টেন্টস পার সে। থ্যাংক ইউ।
ধন্যবাদ। জি, মিস্টার মিরাজুল ইসলাম, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে মিস্টার বাসুদেব মালাকার, প্লিজ আপনি আপনার প্রশ্ন করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে অপরচুনিটি কিছু বলার জন্য। ধন্যবাদ। প্রথমত ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর ডে উপলক্ষে যে এই আয়োজনটা করার জন্য শফিকুল আলম স্যার, শ্রদ্ধেয় শফিকুল আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এখানে আছেন আমার শ্রদ্ধেয় স্যার আবু সাইদ মজুমদার স্যার এবং মাসুদ খান স্যার, সবাইকে ধন্যবাদ। প্রথমত আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যারা অ্যাকাউন্টিং এর প্রফেশনের সাথে জড়িত, তারা আমাদের একটা সময় ডিজায়ার করি বা মনে মনে এটা এক্সপেক্ট করি আমরা সিএফও হবো বা সিইও হবো বা কোম্পানিকে লিড দিব। এই লিড দেওয়ার ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং প্রফেশনে একটা ব্যারিয়ার থাকে যে প্রফেশনাল ডিগ্রিধারী হতে হবে। প্রথমত আমরা যারা সামহাও কোনো কারণে প্রফেশনাল ডিগ্রি নিতে পারি নাই, কিন্তু আমরা ডিজায়ার করি যে আমরা একটা টপ লেভেলে যাব। সেক্ষেত্রে আমরা কিভাবে অন্যান্য স্কিল যদি থাকে কিন্তু প্রফেশনাল স্কিল না থাকার কারণে আমাদের এই ব্যারিয়ারটা কিভাবে ভাঙতে পারি আমরা? ধন্যবাদ। তো আপনার প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি সিএফও হতে চান বা আপনি সিএ হতে চান। সো প্রথমে আমি আসি সিএফও আর কি। তো সিএফওর ক্ষেত্রে আপনি তো বুঝতেই পারছেন দ্যাট একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি না থাকে আপনার, অর্গানাইজেশন তো সেই মানে কনফিডেন্সটা পাবে না যে আপনি অ্যাজ এ সিএফও ইউ ক্যান ডেলিভার, রাইট? বিকজ একটা বেসিক প্রফেশনাল কোয়ালিফিকেশন যখন থাকে, আমরা জানি যে মোটামুটি আপনার একটা সার্টেন লেভেল আপনি ক্রস করেছেন অ্যাজ ফার অ্যাজ প্রফেশনাল কোয়ালিফিকেশন ইজ কনসার্ন। এরপরে আপনার এক্সপিরিয়েন্সটা কাউন্ট করে। হয় কি আপনার জিনিসটা অনেকটা এরকম দ্যাট আমরা যখন প্রথমে অর্গানাইজেশন জয়েন করি, আমরা কিন্তু কোনো একটা কোয়ালিফিকেশন দেখি। আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন বা সিএমএ হন বা কোনো একটা, এরপরে এক্সপিরিয়েন্স ম্যাটার্স এ লট, রাইট? বাট experience without professional qualifications will not land you a good job as a CFO হবে না। আর বাকি যেটা আপনি বললেন যে সিইওর পজিশনটা আর কি, সিইওর পজিশনটা আসলে কিন্তু ইজ নট অনলি প্রফেশনাল কোয়ালিফিকেশন। এছাড়াও আমি যেটা বলেছিলাম, আমার বেশ কয়েকটা কথা বলেছিলাম, in terms of your visibility, in terms of your communication skills, in terms of what you have done in the previous organizations. All these matters a lot actually. In fact, it's just not just what professional qualifications you have or the experience that you have got. Is more how visible have you been in the corporate circle, how much have you contributed in the corporate circle. Age becomes much more important. So in short, I will say that if you don't have a professional qualification, your chances of going to the top actually diminishes. থ্যাংক ইউ স্যার। Thank you. আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। Thank you. জি, ধন্যবাদ মিস্টার বাসুদেব, আশা করি উত্তর পেয়েছেন। আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করছি মিস্টার দারুস সালাম এবং মিস্টার নাজমুল হক। আমরা প্রথমে দারুস সালাম, আপনাকে আমরা রিকোয়েস্ট করছি আপনার প্রশ্ন রাখার জন্য। আমরা এরপরে লাস্ট আরেকটা কোশ্চেন নেব মিস্টার নাজমুল হকের, প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আমাকে শুনতে পাচ্ছেন স্যার? ওয়ালাইকুম সালাম, শুনতে জি, পাচ্ছি। প্লিজ বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার কোশ্চেনটা হলো স্যার, যে প্রতিষ্ঠানে এখন তো স্যার বর্তমানে অল অর্গানাইজেশন স্যার সফটওয়্যার ইউজ করে, তো যে প্রতিষ্ঠানে যারা সফটওয়্যার ইউজ করে না, বাট একটা চ্যালেঞ্জিং, কিভাবে স্যার আমরা অ্যাপস তৈরি করতে পারি উইদাউট সফটওয়্যার স্যার? ওকে, সো আপনার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশন আছে যারা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে না, am I right? That's what you're saying, তাই তো? রাইট, ওকে। সো আসলে মানে আজকালের জমানাতে মানে এরকম অর্গানাইজেশন পাওয়াটা আই উড সে ইজ কোয়াইট আই উড সে সারপ্রাইজিং, আই উড সে, বিকজ আজকাল সফটওয়্যার হ্যাজ বিকাম ভেরি চিপ নাও। আপনি যদি ট্যালি একটা কেনেন, which is a very nice software, I would say, in fact gives you the basic আপনার for any business actually, in fact. সো এটা দামও বেশি না, কিন্তু 42,000 টাকা দিয়ে আপনি একটা ট্যালি সফটওয়্যার কিনতে পারেন। কুইক বুক আছে ফর এক্সাম্পল, লেটস সে। সো মানে যারা ইউজ করে না, আমি আপনাকে ফার্স্ট অফ অল বলবো যে নাজমুল, দ্যাট প্লিজ ট্রাই টু সেল টু ইয়োর ম্যানেজমেন্ট সেইং দ্যাট লুক, আমরা যে কাজ করছি ম্যানুয়ালি, এটা তো করা হতো 30 বছর আগে, এখন তো কেউ ম্যানুয়ালি রাখে না। বাকি আপনি বলবেন যে যদি স্টিল ম্যানেজমেন্ট কনভিন্স না হয়ে থাকে, ইফ ইউ কান্ট ডু দ্য সেলিং জব, দ্য অনলি অপশন ফর ইউ ইজ টু ডু ইন এক্সেল ফর এক্সাম্পল, লেটস সে, রাইট? আমি এক্সেলে একসময় রাখতাম, কিন্তু আমি কিছু কিছু প্রতিষ্ঠানে আমি সোশ্যাল ওয়ার্ক করতাম, তো আমি অ্যাকাউন্টস রাখতাম এক্সেলে। কিন্তু আপনার এক্সেল আপনি রাখতে পারেন, বাট অ্যাজ আই সেড দ্যাট you should be a good salesman and convince your management saying that, sir, because our life will become much more easier if you buy a very simple software. It will become very easy for everybody to use actually. থ্যাংক ইউ স্যার। Thank you. জি, ধন্যবাদ দারুস সালাম। লাস্ট আমরা আরেকটা কোশ্চেন নিব। আমরা মিস্টার নাজমুল হক, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার প্রশ্নটি করার জন্য। জি, ধন্যবাদ।
No, I have already completed. That was আচ্ছা, last ধন্যবাদ জি। was my অসংখ্য ধন্যবাদ জি। মিস্টার দারুস সালাম, আপনি শুনতে পাচ্ছেন? ভাই আপনার কোশ্চেনটা প্লিজ। জি জি জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ বলুন। আমি একজন স্টুডেন্ট, এখন রানিং, আমার লাস্ট সেমিস্টার চলতেছে। তো আমার প্রশ্নটা হলো, আমি মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে প্রফেশনটা, এটাতে প্রতি খুবই আগ্রহী অনেক দিন থেকেই। তো আমার কোশ্চেনটা হলো এই যে, যেহেতু আমি একজন ম্যানেজমেন্ট স্টাডিজ মানে বিভাগের স্টুডেন্ট, তো আমি এখানে আমার অপরচুনিটি কতটুকু, বা আমি যদি কোনো সিএ ফার্মে আমার সিভি ড্রপ করি অ্যাজ এ ম্যানেজমেন্ট স্টাডিজ এর স্টুডেন্ট, তো ইজ ইট পসিবল ফর মি দে অ্যাকোয়ার মি অ্যাজ এ দেয়ার স্টুডেন্ট, অর এটাতে মানে আমার কতটুকু অপরচুনিটি আছে? ওকে, আমি জাস্ট শর্ট আনসার দিয়ে আই উইল হ্যান্ড ওভার টু দি আমাদের আবু সাইদ মজুমদার ইজ দেয়ার, এবং আরেকজন উনিও আছেন, কিন্তু সো ওনারা হয়তো আরো বেটার আনসার দিতে পারবেন। বাট আমি যেটা বলতে চাই আপনাকে, দ্যাট সিএ প্রফেশনে কিন্তু আজকাল সব প্রফেশন থেকে আসে। ইউ ডোন্ট হ্যাভ টু বি কামিং ফ্রম লেটস সে বিকম। আপনি যদি বিদেশে যান, আপনি দেখবেন যে ওখানে কিন্তু আপনার অ্যাকাউন্টিং প্রফেশনের বাইরে অন্য প্রফেশন থেকে আরো বেশি আসে কিন্তু আপনার, স্পেশালি যারা সায়েন্স থেকে আসে, দে ডু ভেরি ওয়েল ইন সিএ ফর এক্সাম্পল লেটস সে। যারা ম্যাথসে ভালো থাকে, দে ডু ভেরি ওয়েল অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। সো দের ইজ নো বার যে আপনি যেহেতু অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স থেকে আপনি যাচ্ছেন না, আপনি ম্যানেজমেন্ট সায়েন্স থেকে যাচ্ছেন, পারবেন না। আপনার রেজাল্ট যদি ভালো হয়ে থাকে, আই এম শিওর তারা কিন্তু আপনাকে কনসিডার করবে। বাট Abu Said is there. I'm sure he can answer better from me. Thank you. থ্যাংক ইউ মিস্টার দারুস সালাম। বেসিক্যালি এখন যে সিএ এলিজিবিলিটি, আপনি ডেফিনেটলি পারবেন যদি আপনার স্কোরটা থাকে। কিন্তু ওই ক্ষেত্রে আমি শুধু এটাই বলবো, আপনার জন্য এনকারেজিং হবে যে আমরা দেখেছি যারা সায়েন্স থেকে আসে তারা অনেক ভালো করতেছে, এবং অনেক সময় কমার্সের থেকে সায়েন্সের স্টুডেন্টরা অনেক দ্রুত পাস করে যায়। একটু বেসিক জিনিসগুলো আপনাকে রিভাইজ করে নিতে হবে, নতুন যে ফান্ডামেন্টাল যে কোর কনসেপ্ট গুলো, ওগুলো ডেভেলপ করতে হবে। সুতরাং আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনার যদি এলিজিবল স্কোর থাকে, আমরা আপনাকেও নিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জি স্যার, আমার এসএসসি ইন্টার ব্যাকগ্রাউন্ড কমার্সেরই, আমি কমার্সেরই স্টুডেন্ট। সো ব্যাপারে আমার আল্লাহর রহমতে মোটামুটি আর কি ভালোই নলেজ আছে, এবং এই নিয়ে আমি দীর্ঘদিন অনেক চেষ্টা করতেছি, ঘাটাঘাটি করতেছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই দুঃখিত যে আরো দুজন হাত উঠিয়েছেন। আসলে আমাদের সময়ের অভাবে আমরা আপনাদের প্রশ্নগুলো নিতে পারিনি। বাট আপনাদের সব অপরচুনিটি আছে। আপনারা চাইলে আমাদের ইনবক্সে, আমাদের যতগুলো পেজ আছে, ফেসবুক পেজ বা আমাদের ওয়েবসাইটে আপনার প্রশ্নগুলো অবশ্যই আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে একটু রিকোয়েস্ট করছি আমাদের সম্মানিত আমাদের যে স্পেশাল গেস্ট মিস্টার আব্দুল্লাহ আল মাহবুব স্যার। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? জি জি, অসংখ্য Yeah, I'm ধন্যবাদ। here. জি স্যার, স্যার আমরা প্রোগ্রামটা শেষ করে দিতে চাচ্ছি। কাইন্ডলি স্যার আপনার লাস্ট যদি কোনো স্পিচ থাকে স্যার, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করছি আপনাকে বলার জন্য। জি, ধন্যবাদ। No, it's okay from my side actually. যদি একটু মানে স্যার যদি একটু বলে দেন, আমার মনে হয় that is better actually. হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। জি, স্যার। মিস্টার আবু সাইদ মজুমদার স্যার। তাহলে স্যার আমরা আপনার যদি কিছু বলার থাকে প্লিজ। না, আমি স্যার শুধু ধন্যবাদ জানাবো সবাইকে, সবাই জয়েন করার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, এবং স্যার 35 মিনিটসে যে স্পিচ দিয়েছে, অ্যাকচুয়ালি 35 মিনিটস মনে হলো যেন 5 মিনিট সমান। এরকম ভাবে আমরা টাইমটা কিভাবে যে পার হয়ে গেল স্যারের বক্তব্য শুনতে গিয়ে, একদম আমি পার্সোনালি বলতে পারি আমরা কিছু বুঝতে পারিলাম না, 35 মিনিট শেষ হয়ে গেল। আর একটু বেশি হইলে ভালো লাগতো। তো স্যার, আপনি যদি ফাইনাল কনক্লুশন করতে চান, কাইন্ডলি। থ্যাংক ইউ স্যার সবাইকে জয়েন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। জি, মিস্টার মাসুদ খান স্যার প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি স্যার। No, thank you very much again for inviting me to this occasion. So it always feels very good to interact with such a large audience. I'm sure there were many other questions যেটা আমরা হয়তো interact করতে পারতাম. I hope that I get opportunity in the future also to interact on such occasions. But as I said at the outset that accounting and finance এমন একটা vast একটা area. In fact, today's world is run by accounting and finance professionals across, এবং পরিধিটা আপনি যদি চিন্তা করে দেখেন, it is enormous actually in fact. তো যারা আপনার এই ক্যারিয়ার আসতে চান, I'm sure we will all encourage you that you come. We will looking at the current generation to make sure that you fill our boots, and I'm sure you can do much better than what we have done actually. So thank you very much. সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সবাইকে, সেই সাথে আমাদের সাথে যারা অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, আমি সব স্যারদেরকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে যারা যুক্ত হয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।